অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেসের 8 নম্বর ক্লাসে বিবরণী চকের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। আর বিবরণী চকের যত বেসিক আছে, নিয়মকানুন আছে, আগের 2টা ক্লাস থেকে শিখে নিতে হবে। তো সরাসরি আমি ম্যাথের সমাধানে যাচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এখানে 2020 সাল জুন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লেনদেন দেওয়া হয়েছে এবং অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি বা মজুত পণ্য আছে, তার মানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এটা আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে। রিকোয়ার্ড শো দি ইফেক্টস অফ দি অ্যাবভ ট্রানজ্যাকশন অন দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা দেখাও। প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা তো সবাই জানো কিভাবে কি করতে হয়, আগের ক্লাসে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন সম্পূর্ণ প্রশ্নটা যদি আমি একবার পড়ে নেই, কী কী সম্পদ আছে, কী কী দায় আছে, এটা জানতে পারবো। এখানে একটা তথ্য আছে শেষে, প্রফিট 20% অন সেল, মানে আয় হবে বিক্রয়ের 20%। এটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। এক এক করে আমি আলোচনা শুরু করলাম, আর যখন যেটা বোঝানো প্রয়োজন তখন সেটা ব্যাখ্যা করে বোঝানো হবে। সকল লেনদেন যদি তুমি পড়ে নাও, আলাদা করে জাবেদা কিলা নির্ণয় করলে দেখা যাবে এখানে টোটাল 4টা সম্পদ আছে আর 2টা দায় আছে। তো এগুলো আমি আগেই এখানে লিখে রাখলাম। সম্পদ 4টা এখানে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া। দায় 2টা অ্যাকাউন্ট পেবল, নোটস পেবল। তারপর এখানে তো ক্যাপিটালে কী কী বসে তোমরা জানো, মূলধন এবং আয় প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের হয়ে। আর এখানে মন্তব্য, লেনদেন যা সম্পর্কিত সেই মন্তব্যটাই শুধু এখানে লিখে রাখবেন। এখন এক এক করে সমাধানে যাচ্ছে। 1 তারিখে দি ওনার রামু সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 2,50,000 অ্যান্ড বট ইন এস ক্যাপিটাল অফ টাকা 2 লক্ষ। রামু নিজে মালিক ব্যক্তিগত বিনিয়োগ 2,50,000 টাকায় বিক্রি করে 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছেন। ব্যক্তিগত বিনিয়োগ যদি 1 কোটি টাকায়ও বিক্রি করেন, এটা দেখার বিষয় না, দেখতে হবে কত টাকা নিয়ে উনি ব্যবসাটা শুরু করেছেন। তখন দেখা যাবে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশের গড়ে আর ক্যাপিটালের গড়ে, তাই তো ওইটা লিখে দাও। তো তারিখ হচ্ছে এখানে 2020 সাল জুন মাসের 1 তারিখ। ক্যাশের গড়ে 2 লক্ষ টাকা, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ এখানে এরকম হবে, ক্যাপিটালের তো এখানে মূলধন এবং আয় প্লাসের হয়ে, ব্যয়ের উত্তোলন মাইনাসের হয়ে বসে, এটা তো জানো। ক্যাপিটাল যেটা, এটা তো এমনিতে প্লাসের হবে, নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই, সবাই জানো এগুলা। তো বিশেষ করে আমার ক্লাসগুলো ধারাবাহিক দেখতে হবে, ধারাবাহিক দেখলে সবাই সব কিছু বুঝতে পারবেন। তো এগুলো আমি হাতে কলমে লিখে বোঝাচ্ছি, একটু সময় লাগতেছে কিন্তু বুঝতে পারবেন। ব্যালেন্সটা নামিয়ে নাও। দুই লক্ষ টাকা এখানেও 2 লক্ষ টাকা, এটা লিখে রাখো। তারপর পরের তারিখে পেইড হাউস রেন্ট ফর 2 মান্থ টাকা 20,000, 2 মাসের বাড়ির ভাড়া পরিশোধ 20,000 টাকা। বাড়ির ভাড়া যদি পরিশোধ করা হয়, ধরে নিলাম এটা ব্যবসায়িক, তো 2 মাসের ভাড়া তো সাধারণত 1 মাস শেষ হলে না 1 মাসের ভাড়াটা প্রদান করতে হবে। তো 2 মাসের ভাড়া দেওয়া হয়েছে মানে অগ্রিম দেওয়া হয়েছে। অগ্রিম দেওয়া হয়েছে, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। আর ভাড়া যেহেতু অগ্রিম দেওয়া হয়েছে, অগ্রিম ভাড়া ডেবিট। অগ্রিম ভাড়ার ইংরেজি প্রিপেইড রেন্ট। আর প্রিপেইড পরে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে, এটা সম্পদ। তাই প্রিপেইড রেন্ট যেটা, এটা কিন্তু সম্পদ। আর ক্যাশ তো এটাও সম্পদ। তো আমি এটা লিখে নিলাম, প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 20,000, আর তারিখ হলো 5 তারিখ।
প্রিপেইড রেন্ট এই যে এখানে লেখা হয়েছে, তুমি চাইলে প্রিপেইড রেন্ট ইনভেন্টরি জায়গায়ও লিখতে পারো, সমস্যা নাই। বইয়ের মধ্যে এরকম লিখে তাই লিখে দিচ্ছে, ঠিক আছে এটা। তো আমি প্রিপেইড রেন্টের করে, ক্যাশের করে আর প্রিপেইড রেন্টের করে 20,000 টাকা লিখে দিব। অগ্রিম ভাড়া সম্পদ হিসাবে এটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বেড়েছে, এই সম্পদ বেড়েছে আর নগদ দেওয়ার কারণে সম্পদ কমেছে। সম্পদ এবং দায় যদি হ্রাস পায় প্লাসের, যদি বৃদ্ধি পায় প্লাসের, হ্রাস পেলে মাইনাসের, এই জন্য এটা মাইনাস করা হয়েছে। ব্যালেন্সটা নামিয়ে নেই। দুই লক্ষ থেকে 20,000 টাকা যদি এখন বিক করি, 1,80,000 টাকা হবে। আর এখানে 20,000, এখানে 2 লক্ষ টাকা নেমে যাবে। তোমরা খাতা কলমে এগুলো প্র্যাকটিস করো, তাহলে বুঝবে। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা 65,000, পারচেজ ক্রয় মার্চেন্ডাইজ মজুত পণ্য ক্রয় নগদ 65,000 টাকায়। মার্চেন্ডাইজ যেহেতু আছে, সুতরাং এটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সেই ক্ষেত্রে এখানে আমরা তো স্বাভাবিকভাবে এটা বলবো পণ্য ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, এটা স্বাভাবিক, সবাই বলবে, তাই তো, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু যদি মার্চেন্ডাইজ থাকে তখন এটা পারপেচুয়াল ধরে নিতে হবে, অর্থাৎ ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, মানে ক্রয় সংক্রান্ত যা আছে এটার পরিবর্তে তোমাকে শুধু মজুত পণ্যটাই লিখতে হবে, আর কোনো পরিবর্তন নাই। মজুত পণ্য বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করতে হবে ক্রয় সংক্রান্ত যা আছে এটার পরিবর্তে, আর কোনো পরিবর্তন নাই। নগদ ক্রেডিট ঠিক থাকবে। তাহলে মজুত পণ্যের করে আর নগদের করে 65,000 টাকা বসাবো। এটা কিন্তু পণ্য ক্রয়। তো আমি এটা লিখে নিচ্ছি। এই যে ইনভেন্টরি গড় আছে, এটা তারিখটা হচ্ছে 8 তারিখ। মজুত পণ্যের গড়ে এই যে মজুত পণ্য, আগে টাকাটা লিখে নাও। লিখলাম, মজুত পণ্য ক্রয় করার কারণে সম্পদটা বেড়েছে, তাই প্লাসের। আবার ক্রয় করতে গিয়ে নগদ চলে গেছে, তাই ক্যাশটা মাইনাসের। বুঝতে পারছো? ব্যালেন্সটা নামিয়ে নাও। এক লক্ষ 80 থেকে 65,000 বিক করলে 1,15,000, 65,000, 20,000, 2 লক্ষ। 10 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম নিনা টাকা 75,000, পারচেজ ক্রয় মার্চেন্ডাইজ মজুত পণ্য ক্রয় নিনার কাছ থেকে 75,000 টাকা। তো নিনার কাছ থেকে মজুত পণ্য ক্রয় করা হয়েছে, সেই ক্ষেত্রে নাম আছে, তো নাম থাকলে তো বাকিতে। এখন পারচেজ ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, কিন্তু ক্রয়ের পরিবর্তে আমরা লিখব মজুত পণ্য ডেবিট, মানে ইনভেন্টরি ডেবিট। বাকিতে ক্রয় পাওনাদারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। নগদে যদি ক্রয় করতাম ক্যাশ, আমরা এখানে তখন ক্রেডিট করতাম। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্রয়ের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এই দুইটা করে 75,000 টাকা বসাই। তারিখ 10। তো এখানে কত টাকা যেন ছিল? 10 তারিখে 75,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেবল, এই যে অ্যাকাউন্ট পেবলের করে 75,000 টাকা, এটা ক্রেডিট। ব্যালেন্সগুলো নামিয়ে নাও। আগের 1,15,000 যেরকম আছে ঠিক সেই রকম 65 আর 75,000 যোগ করলে 1,40,000, 20,000, 75,000, 2 লক্ষ। 10 তারিখ পরে এখানে আসছে 15 তারিখ। বড়োর টাকা 90,000 ফ্রম ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোট।
90,000 টাকা ঋণ করা হয়েছে, ব্যাংক থেকে নোট পেবল সাইন করা হয়েছে। এখন ব্যাংক থেকে যদি আমি ঋণ নেই নগদ, কিন্তু আমার ব্যবসায় এসেছে ক্যাশ ডেবিট। নোট পেবলে সাইন করার কারণে নোট পেবল দায়ের মধ্যে পড়ে, দায়টা বৃদ্ধি পাইছে, নোট পেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট। ক্যাশের ঘরে নোট পেবলের ঘরে আমি 90,000 টাকা বসিয়ে দিই। ক্যাশের ঘরে 90,000 টাকা বসালাম, আর এই যে নোট পেবল এখানে আছে, নোট পেবলের ঘরে 90,000 বসালাম। ঋণ করার কারণে 90,000 নগদ বৃদ্ধি পেয়েছে, তাইও বৃদ্ধি পেয়েছে, দুইটাই প্লাসের, মাইনাসের হবে না। এক লক্ষ 15,000 আর 90,000 যোগ করলে 2,05,000। এখানে 1,40,000। দুই লক্ষ। 15 তারিখ পরে 17 তারিখ, রিসিভড অ্যাডভার্টাইজিং বিল 4 টাকা 10,000। রিসিভ অ্যাডভার্টাইজিং বিল, অ্যাডভার্টাইজিং বিল মানে বিজ্ঞাপনের বিল 10,000 টাকা, একটা বিজ্ঞাপনের বিল প্রাপ্তি। বিলটা বিজ্ঞাপনের তখনই আসে, ব্যবসা প্রতিষ্ঠান তো আমার, তো বিজ্ঞাপনের তখনই আসে বিল যখন কোথাও থেকে বাকিতে বিজ্ঞাপন দেয়, নগদ টাকা যায় নাই। তো বাকিতে যদি বিজ্ঞাপন হয় তখন এটা তো বিজ্ঞাপন খরচ একটা ব্যয়ের মধ্যে পড়ে, ব্যয় করতে হয় ডেবিট, আর পাওনাদার দায় করতে হয় ক্রেডিট। বিল প্রাপ্তি এটা, এটা কিন্তু নগদ প্রাপ্তি নয়। বিজ্ঞাপনের জন্য একটা বিল প্রাপ্তি মানে বিজ্ঞাপনের খরচ, একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু নগদ টাকা দেই নাই, ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদার পাবে। এক্ষেত্রে ব্যয় করতে হয় ডেবিট, দায় করতে হয় ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কিন্তু অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা, এটা তো ব্যয়, ব্যয় যদি হয় তখন এই ক্যাপিটালের করে মাইনাসের করে বসাতে হয়। মূলধন এবং আয় এখানে প্লাসের করে, ব্যয় উত্তোলন এখানে মাইনাসের করে বসাতে হয়। 17 তারিখে আমরা পাওনাদারের করে, এই অ্যাকাউন্ট পেবলের করে আর ক্যাপিটালের করে 10,000 টাকা করে লিখে দিব। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, এটা ব্যয় যেহেতু ব্র্যাকেট দিয়ে দাও, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে ব্যালেন্স 2,05,000, 1,40,000, 20,000, 85,000, 90,000, বিয়োগ করো 1,90,000, এই তো, এটা শেষ। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, মজুত পণ্য বিক্রয় নগদে 75,000 টাকা। এখন হলো সঠিক যে মেথের যে মূল যে বিষয়টা এখন আমরা পেয়েছি। যেহেতু এতক্ষণ যাবৎ আমরা মজুত পণ্যের হিসাব করতেছি, আমরা অঙ্কটা ধরে নিয়েছি এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, প্রতিদিনের মজুত পণ্যের হিসাব প্রতিদিন রাখা হয়। বিক্রয়ের ক্ষেত্রে এখানে দেখো বিক্রয় করা হয়েছে 75,000 টাকা, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া নেই, আগের অঙ্কের মতো, আগের অঙ্কে দেওয়া ছিল, কিন্তু শেষে বলা হয়েছে যে প্রফিট হয় বিক্রয়ের 20%। এই যে বিক্রয় করা হয়েছে, বিক্রয়ের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, মজুত পণ্যের ব্যয়টাও আছে, মুনাফাও আছে, প্রফিটও আছে। তো প্রফিট বিক্রয়ের 20%, প্রফিট এটা 20%। এখন এটা আমি কীভাবে বাইর করতে পারি? এখানে বিক্রয় 75,000, তো 75,000-এর 20% আলাদা করে দেখো কত হয়, সেটা হলো প্রফিট। 75,000-এর তারিখটা কত? 19 তারিখ। 75,000-এর 20% হবে 15,000, অর্থাৎ 15,000 টাকা হচ্ছে প্রফিট। 75 থেকে 15 বাদ দিলে 60,000 টাকা হচ্ছে এখানে বিক্রিত পণ্যের ব্যয়, ইনভেন্টরি বা মজুত পণ্যের ব্যয় যেটা। তো আমরা এটা পেয়ে গেছি না, হিসাব করে বাইর করতে হবে। শেষে বলা হয়েছে প্রফিট হচ্ছে বিক্রয়ের 20%। তো বিক্রয় 75,000, 75,000-এর 20% 15,000 প্রফিট। তো 75 থেকে 15,000 বিক করলে 60,000 টাকা হচ্ছে কি মজুত পণ্যের ব্যয়।
ক্লিয়ার এটা? তো মজুত পণ্যের ঘরে লিখবো 60,000, আর নগদে নগদের ঘরে 75,000, আর যে 15,000 প্রফিট বা আয় সেটা ক্যাপিটালের ঘরে প্লাসের করেই বসাতে হয়। আর এটা তোমাদের জন্য নতুন নয়, এটা আগের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি। নগদে 75,000 টাকা পেয়েছো বিক্রয় করে, ক্যাশ ডেবিট। ইনভেন্টরি 60,000 টাকা, তারপর যে 15,000 টাকা এটা হলো আয়। মজুত পণ্য বিক্রি করে দিছো, এটা কমে গেছে, ব্র্যাকেট দিয়ে দাও, সম্পদ এটা কমে গেছে। 15,000 আয়, এটা প্লাসের করেই বসাতে হয়। নগদে 75,000 প্রাপ্তি, এটা নগদের করেই বসিয়েছি। এগুলো তো আমি আগের ক্লাসে বুঝিয়ে দিছি, এটা তো আর তোমাদের জন্য নতুন নয়, তাই এর ব্যাখ্যা করলাম না। ধারাবাহিক ক্লাস দেখলে সব সহজ, শর্ত হচ্ছে সময় দিতে হবে। এগুলো চাইলে স্ক্রিনের মধ্যেই চিহ্নিত করে বোঝাতে পারতাম, কিন্তু সহজে বুঝবে না, ভালো করে বুঝবে না, তাই সময় নিয়ে বোঝাচ্ছে। ব্যালেন্স এখন হবে এখানে 2,05,000 আর 75, 2,80,000 টাকা। 1,40,000 থেকে 60,000 বিক করলে 80,000, 20,000, 1,90,000 আর 15, 2,05,000 টাকা। ওকে, তো 19 তারিখ পরে হচ্ছে এখানে 21 তারিখ। সোল্ড মার্চেন্টাইজ টু কলি, সোল্ড মার্চেন্টাইজ টু কলি 1 লক্ষ টাকা। একই রকম চিন্তা, এখানে নাম আছে মানে বাকিতে বিক্রয়, পণ্য বিক্রয় কলির কাছে 1 লক্ষ, নাম আছে মানে বাকিতে, নগদ আছে মানে নগদে। তো নগদে বিক্রি করেছি ক্যাশ ডেবিট, বাকিতে বিক্রয় করেছি দেনাদার ডেবিট, শুধু 1 লক্ষ টাকা দেনাদারে করে বসবে, এটাই পার্থক্য। এখন 1 লক্ষ টাকার 20%, 20,000 টাকা হচ্ছে এখানে প্রফিট, তাই না? তাহলে 80,000 টাকা হচ্ছে মজুত পণ্যের ব্যয়। এখন আমি 80,000 মজুত পণ্যের করে 20,000 টাকা আমি আয়ের করে প্লাসের করব, 1 লক্ষ টাকা দেনাদারের করে লিখব, ঠিক আছে? এটা এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের করে এখন আমি লিখে দিচ্ছি 1 লক্ষ টাকা। মজুত পণ্যের করে 80,000 টাকা, 1 লক্ষের 20% প্রফিট, 20,000 টাকা এখানে প্লাসের করে বসাতে হবে। মজুত পণ্য বিক্রি করে দিছি, কমে গেছে, এই জন্য ব্র্যাকেট। এখন ব্যালেন্স হবে 2,80,000, এখানে 0, এখানে 1,20,000। এইরকমভাবে ম্যাথের সমাধানটা করতে গিয়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। 2,05,000 আর 20,000, 2,25,000, এটা আমরা এখানে লিখে দিলাম। রিটার্ন মার্চেন্টাইজ সোল্ড অন জুন 21, 5,000 টাকা। তো রিটার্ন মজুত পণ্য ফেরত, যেটা জুনের 21 তারিখে বিক্রি করা হয়েছে 5,000 টাকা। এখন এই 5,000 টাকার মধ্যে মজুত পণ্যের হিসাবটাও আলাদা করতে হবে, আয়ের হিসাবটাও আলাদা করতে হবে। এখন মজুত পণ্য ফেরত পেয়ে গেছি, তাই তো? তো কী করা যায়? এই 5,000 টাকার 20%, এটাও 1,000 আয় থেকে বাদ দিতে হবে। বিক্রি যে করেছি 21 তারিখে, তখন দেনাদারের সৃষ্টি হয়েছিল, দেনাদারের কাছে 1 লক্ষ টাকার মজুত পণ্য বিক্রয়, 5,000 টাকার ফেরত পেয়ে গেছে, তাহলে 5,000 টাকা এটা দেনাদার কমে গেছে। মজুত পণ্য দেনাদারের কাছ থেকে 5,000 টাকা ফেরত পেয়েছি, এটা কিভাবে লিখব? এই যে দেনাদার আছে, দেনাদারের করে লিখলাম আমি, তারিখটা কত? 21 তারিখ পরে 24 তারিখ, দেনাদারের করে 5,000 লিখলাম, দেনাদার ফেরত দিয়েছে, দেনাদার কমেছে, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেনাদার যদি মজুত পণ্য আমাকে ফেরত দেয়, 5,000 টাকা যদি মজুত পণ্য ফেরত দেয় টোটাল, এখানে আবার প্রফিটও আছে 20%, 5,000-এ 20% 1,000 টাকা প্রফিট, এটা ব্যয় হিসাবে এখান থেকে কমিয়ে দিব। ওকে, এটা সমন্বয় করলাম। 5,000 থেকে প্রফিট যদি 1,000 টাকা হয়, তাহলে বাকি যে 4,000 টাকা এটা হচ্ছে মজুত পণ্য। এখন মজুত পণ্য আমি ফেরত পেয়েছি, মজুত পণ্য আমার বাড়ছে,
4,000 টাকার মজুত পণ্য বাড়ছে, এই জন্য এটা প্লাসের করলাম। ওকে, আর দেনাদার দিয়েছে, দেনাদার আমি মাইনাস করলাম। আয়ের টাকাটাও এখানে অন্তর্ভুক্ত আসছে 20,000, 5,000-এর 20% 1,000 বিক করলাম। মজুত পণ্য ফেরত পেয়েছি, মজুত পণ্য বেড়ে গেছে, এই জন্য এটা আমি এখানে প্লাসের করলাম। $2,80,000, 4,000, 1,20,000, 85,000, 90,000, 2,24,000। পেমেন্ট রিসিপ্ট অন অ্যাকাউন্ট টাকা 40,000। পেমেন্ট রিসিপ্ট মানে তো প্রাপ্তি, অন অ্যাকাউন্ট বাকি টাকার নগদ প্রাপ্তি 40,000, তার মানে দেনাদারের কাছ থেকে পেয়েছি। নগদ প্রাপ্তি মানে বাকি টাকার যদি নগদ টাকা পেয়ে যাই দেনাদারের কাছ থেকে পেয়েছি। ক্যাশ টিভির দেনাদার ক্রেডিট, ক্যাশের করে আর দেনাদারের করে 40,000 টাকা বসাও। 21 তারিখ পরে এখানে 24 তারিখ ছিল, এখন 30 তারিখ। ক্যাশ ডেবিট, দেনাদার ক্রেডিট, নগদ পেয়েছি, নগদ বাড়ছে, দেনাদার দিয়েছে, দেনাদার কমছে। তাহলে ব্যালেন্সটা নামিয়ে নাও। 2,80,000 আর 40,000, 60,000। এখানে হবে না, এটা 40,000 না, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। 1 লক্ষ থেকে 5,000 বিক করলে এখানে হবে 95,000। তারপর 95 থেকে 40,000 বিক করলে এখানে হবে 55,000। এবার ঠিক আছে, 20,000, এখানে 20,000, 85, 90, 2,24,000। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, শেষেরটা সব লেনদেন শেষ। তো এরকম যদি কোনো লেনদেন থাকে, এই যে 5 তারিখে 2 মাসের ভাড়া পরিশোধ 20,000 টাকা, 5 তারিখে 30 তারিখে গিয়ে কিন্তু 1 মাসের ভাড়ার মেয়াদটা শেষ হয়ে যায়, তখন ওই 2 মাসের ভাড়াটা কিন্তু আর অগ্রিম থাকে না, 1 মাসেরটা ব্যয় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে ব্যয় ডেবিট হয়, মানে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। 2 মাসের 20,000, 1 মাসের 10,000। এই যে 2 মাসের প্রিপেইড রেন্ট যে 20,000 টাকা, এটা তো আর এখন 2 মাস নেই, 30 তারিখ চলে আসছে, তার মানে 1 মাসের ব্যয় হয়ে গেছে। তো 1 মাসের 10,000 টাকা অগ্রিম বিমা, এটা কমে গেছে। জাবেদা হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। তো রেন্ট এক্সপেন্স এখন এটা ব্যয় হয়ে যাবে, ব্যয় হয়ে গেলে এখানেও মাইনাসের, অগ্রিম বিমা কমে গেছে, এটাও মাইনাসের। সম্পদ হ্রাস পেয়েছে অগ্রিম বিমা, আর নগদ তো এমনিতেই মাইনাসের করে বসাতে হয়। এবার আমরা ব্যালেন্সটা এখানে নামিয়ে নিব। $3,20,000, 4,000, 55,000, 10,000, 85, 90, 2,14,000। ওকে, আচ্ছা, টাকাটা সম্পদের যত টাকা আছে এখানে যদি আমি যোগ করি, 3,20,000, 4, 55,000, 10,000 যোগ করলে 3,89,000 হবে। $3,89,000। তো 2 নম্বরে যেটা প্রমাণ করার জন্য বলা হয়েছে, তো প্রমাণ এটা তো তোমরা নিজেরাই পারবে, এটা আগের অঙ্কের মতো, এই যে এইটার মতো
মানগুলো বসিয়ে দিলেই হয়ে যায়। এসএস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই যতগুলো সম্পদ এখানে আছে, এই সম্পদ সমূহ এখানে যোগ করে দিবেন। এই যে যেরকম আছে আগের ক্লাসের মতোই। তো সম্পদ কী কী আছে, সম্পদের নামটা লিখলাম না, নাম লিখতে হবে। 3,20,000, 4,000, 55,000, 10,000। লাইবিলিটিস আছে এখানে 85,000, 90,000, 2,14,000। সম্পদ সমূহ যদি যোগ করো 3,89,000, এখানে হবে 3,89,000। প্রুভড। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো।